ব্যালট বাক্সে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন এবং রয়েছেন আমাদের আরও 3 সহকর্মী। তবে এ পর্যায়ে শুরুতেই জানাবো শিরোনাম। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনে আজ তারেক রহমানের কয়েকটি পথসভা, জনসভা। বনানী মাঠে অপেক্ষায় কর্মী সমর্থকরা। মোহাম্মদপুরে 11 দলীয় ঐক্যের জনসভা, কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জড়ো হয়েছেন নেতা কর্মীরা। গুলশানে জামায়াতের নির্বাচনী মিছিল। ভোট কেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবেন না, ইসির এমন সিদ্ধান্ত নতুন বিতর্কের জন্ম। গুজব ছড়ানোর সংখ্যা বিশ্লেষকের। ইলেকশন কমিশন যদি এই ধরনের সীমিত করে দেয় ব্যবহারকে অনেক বেশি, তাহলে এটা খুব একটা ইলেকশনের জন্য ভালো মেসেজ দিবে না, বরং এতে আর গুজব ছড়াবে। এবারে সংসদে নতুন মুখের ছড়াছড়ি, এমপি দৌড়ে বেশিরভাগ প্রার্থী নবাগত, ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। নতুনরা যখন পার্লামেন্টে আসবে, সংসদে আসবে, তারা তাদের যে নতুন ধ্যান ধারণা সেটাকে তারা সাকসেসফুলি করতে সমর্থ হবে। নতুন মুখরা যদি তাদের এক্সপার্টাইজ, তাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে ডেভেলপ না করেন, তাহলে সংসদটা আসলে সংসদের জায়গায় থাকবে। জানাচ্ছিলাম এবার ব্যালট বাক্সের বিস্তারিত আয়োজন, এবং আমি সাইফুদ্দিন রবিন, আমার সঙ্গে রয়েছেন আমি মৌসুমী আহমেদ লোপা আছি আপনাদের সাথে। রংপুর এবং রাজশাহী বিভাগের যাবতীয় নির্বাচনের খবরাখবর আপনাদের জানাবো। দর্শক, একই সাথে রয়েছে আমি আহমেদ রেজা এবং আমি জানাবো আপনাদেরকে বরিশাল এবং খুলনার সবশেষ তথ্যগুলো, বিশেষ করে প্রচারণার যে সবশেষ অবস্থা চলছে সেটি জানাতেই আমি রয়েছি আপনাদের সাথে খুলনা এবং বরিশাল থেকে। দর্শক, আমি রয়েছি চট্টগ্রাম এবং সিলেট বিভাগ সম্পর্কে আপনাদের সবশেষ তথ্য জানাতে। আমরা 4 জন 8 বিভাগের খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি, এবং আমার কাছে যেই বিভাগের দায়িত্ব ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে যে প্রচারণা, আজ নির্বাচনী এলাকা, সেই প্রচারণার অংশ হিসেবে ঢাকা 17 আসনে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের আরও 7 স্থানে তাঁর জনসভা করার কথা রয়েছে। রাজধানীর 7টি সংসদীয় আসনে আওতাভুক্ত এই জনসভাগুলোতে তিনি প্রধান অতিথি হিসেবেই বক্তব্য রাখবেন। প্রথমে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। ইতিমধ্যেই বনানী জনসভার প্রস্তুতি প্রায় সম্পন্ন, অপেক্ষায় নেতাকর্মী সমর্থকরা, যারা দিনের শুরু থেকেই জড়ো হয়েছেন। সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে এক মঞ্চ থেকে অন্য মঞ্চে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন তারেক রহমান। ঢাকা 7 আসনের লালবাগ বালুর মাঠে আয়োজিত জনসভার মাধ্যমে তিনি আজকের নির্বাচনী প্রচারণার সমাপ্তি টানবেন। নির্বাচন কমিশন ঘোষিত ভোট গ্রহণের দিনটি যত কাছে আসছে, প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের প্রচারণার তেজ যেন ততই বাড়ছে। তারেক রহমান এর আগে রোববার ঢাকা মহানগর উত্তরের 7টি গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনী জনসমাবেশে অংশ নিয়ে এবং পথসভায় অংশ নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করেছেন। তারেক রহমানের নির্বাচনী প্রচারণার খবর জানবো। সহকর্মী আরিফিন শাকিল যুক্ত হচ্ছেন বনানী খেলার মাঠ থেকে। আরিফিন শাকিল, একটু জানাবেন, তারেক রহমান নিশ্চয়ই পৌঁছেছেন ঢাকা 17 সংসদীয় আসন, যেটি তার নিজেরও নির্বাচনী এলাকা। কি অবস্থা সেখানকার সবশেষ, অর্থাৎ তিনি কখন নাগাদ বক্তব্য দেবেন, নেতাকর্মীদের উপস্থিতি কেমন, প্রত্যাশা কেমন সাধারণ ভোটারদের? নির্বাচনের মধ্যে তিনি এসে হাজির হবেন। যদি একটু ছবি তো দেখাতে চাই, এরই মধ্যে কিন্তু নেতাকর্মীরা যে বনানী যে আতাতুর্ক কামাল রোড যে মাঠটি রয়েছে, সেখানে কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, এবং তারা সেখানে আসছেন ধানের শীষের পক্ষে স্লোগান দিচ্ছেন, এবং সেই সঙ্গে তাদের যে প্রত্যাশা একটি গণতান্ত্রিক বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, এবং সেই সঙ্গে একটি মানবিক বাংলাদেশের যে প্রত্যয়, সেই কথাই তারা বারবার বলছেন। তারা বলছেন গুলশান, বনানী, ভাসানটেক এবং ক্যান্টনমেন্ট এরিয়ার যে ঢাকা 17 আসন, সেই 17 আসনের শ্রেণী বৈষম্য থাকবে না তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, এবং ভোটারদেরও একই রকম প্রত্যাশা। তারেক রহমান
বা যদি এখানকার সংসদ সদস্য নির্বাচিত হন, তিনি প্রধানমন্ত্রী হবেন এবং প্রধানমন্ত্রী হওয়ার পর তার যেই ইশতেহার, তার যে পরিকল্পনা, এখানকার মানুষের এখানকার যে শ্রেণী বৈষম্য রয়েছে সেই শ্রেণী বৈষম্য যেমন দূর করবেন, নাগরিক সুবিধা অনেকাংশে এখানে অনুপস্থিত, সেই নাগরিক সুবিধা তিনি নিশ্চিত করবেন এবং এখানকার যেমন উচ্চবিত্ত মানুষজন এখানে বসবাস করে, তেমনি অনেকাংশেই ঢাকার সবচেয়ে বড় যে বস্তি, সেই নিম্ন আয়ের মানুষের আবাসস্থল কিন্তু এই ঢাকা 17-তে। সুতরাং এই দুইটিকে সমন্বয় করে এই আসনটিকে একটি মডেল আসন হিসেবে রূপান্তর করার জন্য, রূপ দেওয়ার জন্য তারেক রহমান কাজ করবেন, সেই প্রত্যাশার কথা নেতাকর্মীরা, বিএনপি নেতাকর্মীরা বলছেন এবং ভোটাররাও আশা করছেন যে তারেক রহমান এইখানকার দায়িত্ব পেলে বা তিনি নির্বাচিত হলে তাদের ভাগ্যের উন্নয়ন হবেন। তারেক রহমান এই পথসভায় তিনি অংশ নেবেন। এরপর তিনি কিন্তু ঢাকা মহানগর দক্ষিণের যে সংসদীয় আসনগুলো রয়েছে, ঢাকা 10, সেখানে কলাবাগান ক্রীড়াচক্রের মাঠে তিনি অংশ নেবেন একটি পথসভায়। ঢাকা 8-এর পীরজঙ্গি মাজারের সামনে তিনি একটি পথসভা অংশ নেবেন। এরপর বাসাবোতে আরেকটি তরুণ সংঘ ক্লাব মাঠে আরেকটি পথসভা অংশ নেবেন ঢাকা 9-এর, এবং ঢাকা 5-এর পথসভাটি অনুষ্ঠিত হবে যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়কে। এরপর দয়াগঞ্জ এবং জুরাইন সড়কে মূলত ঢাকা 4-এর যেই পথসভা রয়েছে সেটি অনুষ্ঠিত হবে। এরপর তিনি চলে যাবেন দুপখোলা মাঠে, সেখানে ঢাকা 6-এর ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের পথসভায় তিনি যোগ দিবেন। এর পরপরই তিনি শেষ লালবাগ মাঠে তিনি গিয়ে ঢাকা 7 আসনের যিনি বিএনপির ধানের শীষের প্রার্থী হামিদুর রহমান হামিদ, তার পথসভায় তিনি অংশ নেবেন এবং প্রত্যেকটি পথসভায় মূলত তারেক রহমান তিনি তার যে পরিকল্পনা, তার যে ভিশন, তার যে চিন্তা, সেই চিন্তার কথা তিনি তুলে ধরবেন এবং সেই সঙ্গে তিনি আগামী বাংলাদেশে কিভাবে তিনি এগিয়ে নেবেন, অগ্রসর করবেন, কিভাবে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নেবেন, সেই পরিকল্পনার কথা তিনি তুলে ধরবেন। রবিন, আপনি জানেন যে তিনি ইশতেহার দিয়েছেন, সেই ইশতেহারও বেশ কিছু উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। সব মিলিয়ে তার যে উন্নয়নের প্রতিশ্রুতি, যেহেতু আগামীকাল সকাল 7:30 নাগাদ প্রচারণা শেষ হচ্ছে, সুতরাং আজকের এই পথসভার মাধ্যমে কিন্তু তার এই নির্বাচনী যে গণসংযোগ সেটি আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে, যদিও সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন বাংলাদেশ টেলিভিশনে। সব মিলিয়ে তার এই পথসভায় উপচে মানুষের ভিড় রয়েছে, তিনি তার প্রতিশ্রুতিগুলো পূর্ণ ব্যক্ত করছেন। রবিন, অনেক ধন্যবাদ সহকর্মী আরিফিন শাকিল। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে ঢাকা 13 আসনের নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল থেকে মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের জনসভায় সময়ের আগে আসতে শুরু করে নেতাকর্মী। 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটে এই আসনে প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। জনসভায় যোগ দিতে ঢাকা 13 আসনের বিভিন্ন এলাকা থেকে মিছিলে আসছেন নেতাকর্মীরা। এই সমাবেশে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দলীয় ঐক্য জোটের নেতারা। এরপর বিকেলে জামায়াতের আমির তার নিজ নির্বাচনী আসন ঢাকা 15 আসনে গণমিছিল ও সন্ধ্যায় দোহারে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ানোর পাশাপাশি জামায়াত আমির নির্বাচনী জনসভা করেন ঢাকার বিভিন্ন আসনেও। এসব সভা থেকে পরিচয় করিয়ে দিচ্ছেন 11 দলীয় ঐক্যের প্রার্থীদের, সেই সঙ্গে সরকার গঠন করতে পারলে তাদের কার্যক্রম কি হবে সেসব প্রতিশ্রুতিও দিচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। এদিকে গুলশানে দাঁড়িপাল্লার প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের সমর্থনে মিছিল করেছেন স্থানীয় জামায়াতে ইসলামের নেতা কর্মীরা। সকালে গুলশান 1 নম্বর চত্বর থেকে মিছিল যায় গুলশান 1-এর দিকে। মিছিল সামনের সারিতে ছিলেন জামায়াতের নারী নেতৃবৃন্দ। এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের ফেস্টুন পতাকা হাতে নিয়ে স্লোগান দেন নেতা কর্মীরা। তারা বলেন, মানুষের পরিবর্তনের পক্ষে, সবার জন্য নিরাপদ দেশ করতে সবাই জামায়াতকে ভোট দেবে বলে জানিয়েছেন তারা। আমরা এমন একটা পরিবর্তিত সমাজ চাই যেখানে প্রত্যেকটা মানুষ, এই সমাজের যে কোনো শ্রেণীর মানুষ নির্বিঘ্নে হাঁটতে পারবে, তার স্বাধীনতা নিয়ে হাঁটতে পারবে। যেটা সমাজ থেকে দুর্নীতি নির্মূল হোক, সন্ত্রাস নির্মূল হোক, চাঁদাবাজ নির্মূল হোক। সহকর্মী আহমেদ রেজা যেমনটি জানাচ্ছিলেন, জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী জোটের প্রচারণার প্রস্তুতি কিংবা প্রচারণা চলছে অব্যাহতভাবে। সেই প্রচারণার অংশ হিসেবেই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি জনসভা অনুষ্ঠিত কথা রয়েছে। সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, যোগ দিয়েছেন তিনি। ফয়সাল, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সেই জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে, তিনি এসেছেন কিনা, যোগ দিয়েছেন কিনা,
নেতাকর্মীদের উপস্থিতি এবং প্রত্যাশার জায়গাটা কি? রবিন, আপনি জানেন যেমন সকাল থেকে যেমনটি বলছিলাম, ঠিক 10টার পরপরই ঢাকা 13 আসনের 11 দলীয় জোটের যে নির্বাচনী জনসভা সেটি শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, এবং তিনি ইতিমধ্যে আপনারা দেখছেন সমাবেশ স্থলে প্রবেশ করছেন এবং সেখানে তাকে রিসিভ করতে বা তাকে অভ্যর্থনা জানাতে ইতিমধ্যে প্রায় হাজার হাজার মানুষজন দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। তাকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সমাবেশের যে মঞ্চ রয়েছে ঠিক মঞ্চের দিকে, মঞ্চস্থলের দিকে এগিয়ে আসছে মানুষের ভিড় ঠেলে। আর কিছুক্ষণ পরপরই জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি মঞ্চে উঠবেন। এর পরপরই মূলত আনুষ্ঠানিক বা মূল যে সমাবেশের যে মূল পর্ব সেটি শুরু হবে। তখন জামায়াতের আমিরের পাশাপাশি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখবেন। এর পাশাপাশি তাদের 11 দলীয় জোটের যে প্রার্থী রয়েছেন, অর্থাৎ ঢাকা 13 আসনের যে প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, তিনিও বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যে তিনি ঢাকা 13 আসনের যে সমস্যাগুলো রয়েছে, যে সংকটগুলো রয়েছে, সেই বিষয়গুলো তুলে ধরবেন এবং তার পাশাপাশি তাদের যে অনেক ধন্যবাদ। ডিএমপি কমিশনার এই মুহূর্তে ব্রিফ করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, সরাসরি তার বক্তব্যে যাচ্ছে। 1614টা গুরুত্বপূর্ণ আর 517 হলো সাধারণ ভোট কেন্দ্র। এইভাবে আমরা ইলেকশন কমিশনের পরিপত্র অনুযায়ী আমরা বিভাগ করছি। না, ওইটা আমার এখানে লিখিত বক্তব্যে নাই, পরে আমরা রিমোট যেহেতু কামরাঙ্গে ভোট কেন্দ্র আছে, সাতারকোল, তারপরে ওদিকে আরেকটা কি গ্রাম আছে, বেড়াইত। এই যে এই সময় মোট এলাকা যেখানে রাস্তাঘাট সরু, ওইরকম ইনএক্সেসেবল, এইসব চিন্তা ভাবনা করে পরবর্তীতে আমরা এই প্রোগ্রামের বাইরে যে আরো 37টা ভোট কেন্দ্র চিহ্নিত করছি, যেখানে আমার সংখ্যা 7 জন করে থাকবে। আমার নাম ইনামুল কবির রূপম, আমি চ্যানেল আইতে কাজ করি। আপনাদের নিরাপত্তা পরিকল্পনার মধ্যে সোয়াট কে প্রস্তুত রাখা হচ্ছে, অশ্বারোহী পুলিশকে প্রস্তুত রাখা হচ্ছে এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন আপনারা। নির্বাচনে আসলে ঢাকায় কি ধরনের থ্রেট আছে যে কারণে আপনাদের এত আয়োজন? কোনো থ্রেট নাই। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই, খুবই ভালো পরিবেশ। 3 কোটি লোকের শহর, জাতিসংঘ 1-2 মাস আগে দেখলেন না, ঢাকা শহরের লোক সংখ্যা বলছে 3,66,00,000। এইরূপ একটি শহরে আমরা পুলিশিং করি, যেখানে বেকারত্ব আছে, যেখানে ভাসমান লোক আছে, যেখানে নানা ধরনের সমস্যা আছে, এইরূপ একটি শহরে আমরা পুলিশিং করি। তো এখন যে আপনারা দেখতেছেন ল অ্যান্ড অর্ডার এবং ক্রাইম সিচুয়েশন, আমি তো মনে করি চমৎকার। দর্শক, নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফ করছিলেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী, সেখানে আমরা সরাসরি ছিলাম। যাচ্ছি আরেকটি খবরে। জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশনার পর নতুন করে জটিলতা শুরু হয়েছে। ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার সদস্য ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়। তবে এখানে সাংবাদিক ও পর্যবেক্ষকরা নির্বাচনের সংবাদ সংগ্রহকালে 4 গজের মধ্যে মোবাইল ব্যবহার করতে পারবে কিনা সে নির্দেশনা নেই। ইসির এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সংগঠনগুলো। নিরবচ্ছিন্ন সংবাদ সংগ্রহের স্বার্থে এমন সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়েছেন সিনিয়র সাংবাদিকরা। এদিকে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরাও। তারা বলছেন, এর ফলে নির্বাচন ঘিরে গুজব ছড়ানোর শঙ্কা বাড়বে। সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা মোটেও কাম্য নয়।
যেসব অথরিটি যাদের নিয়োগ করবে, পর্যবেক্ষণ সংস্থা বা সংবাদপত্র, তাদের তো তাৎক্ষণিকভাবে জানা প্রয়োজন, এবং মোবাইল একমাত্র মাধ্যম যেটা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়। অতএব আমার কাছে মনে হয় ইলেকশন কমিশন যদি এই ধরনের সীমিত করে দেয় ব্যবহারকে অনেক বেশি, তাহলে এটা খুব একটা ইলেকশনের জন্য ভালো মেসেজ দিবে না। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের উপর আরোপিত বিধিনিষেধের প্রতিবাদে ইসিতে স্মারকলিপি দেবে সাংবাদিকরা। আমরা এই বিষয়ে একটু জানতে চাই। নির্বাচন ভবন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী লাভলি বিথি। বিথি, ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার নিয়ে ইসির নির্দেশনার পর একটা বিতর্ক তৈরি হয়েছে। এই নিয়ে নির্বাচন কমিশন কি আনুষ্ঠানিক কিছু জানিয়েছে কিনা? এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানায়নি, তবে নির্বাচন কমিশনে যারা কাজ করে তারা প্রধান নির্বাচন কমিশনারের সাথে হয়তো 12:30 নাগাদ সাক্ষাৎ করে একটি স্মারকলিপি দেওয়া হবে, এবং দাবি একটাই থাকবে যে 400 গজের মধ্যে মোবাইল নিয়ে শুধুমাত্র 3 শ্রেণীর যে কর্মকর্তার যে নির্দেশনাটি দেওয়া হয়েছে, প্রিজাইডিং অফিসার, পুলিশ এবং 2 আনসার কর্মী, যারা সুরক্ষা অ্যাপটি ব্যবহার করবেন। এর বাইরে কেউ মোবাইল নিয়ে ভেতরে ঢুকতে পারবে না। এর বাইরে সাংবাদিকরা, পর্যবেক্ষকরাও যেন মোবাইল নিয়ে ঢুকতে পারে, এবং দাবি একটাই, মোবাইল নিয়ে ঢুকতে পারবে, সেই নিয়ে একটি স্মারকলিপি দেওয়া হবে। একটি বিষয় একটু জানিয়ে রেখে, এই বর্তমান যে নাসিরুদ্দিন কমিশন শুরু থেকেই কিন্তু বলে এসেছে গণমাধ্যম তাদের নির্বাচন কমিশনের স্টেক হোল্ডার, এবং গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা তারা চান। কারণ গণমাধ্যম স্বাধীন না হলে, স্বাধীনভাবে কাজ করতে না পারলে নির্বাচন সুষ্ঠু হওয়ার পেছনে কিন্তু গণমাধ্যমের বেশি একটি ভূমিকা আছে। কিন্তু তাদের কাজকর্মে কিন্তু আমরা একটু উল্টো দেখছি, কারণ এখন পর্যন্ত 3টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটি গণমাধ্যম সংশ্লিষ্ট, কিন্তু 3টির একটিতেও কিন্তু গণমাধ্যমের কোনো কর্মীদের কোনো ধরনের বক্তব্য বা তাদের সাথে আলোচনা করা হয়নি। একটি যেমন হচ্ছে গণমাধ্যম নীতিমালা, সেখানে বেশ কিছু নীতিমালা ছিল যেগুলো আসলে একজন সাংবাদিকের জন্য স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে একদমই অন্তরায়। যদিও সেটি নিয়ে আলোচনা করার পর গণমাধ্যম নীতিমালা পরিবর্তন করা হয়েছে, সেটিও কিন্তু একটি দাবির মুখী। দ্বিতীয় যে নীতিমালা করা হয়েছিল সাংবাদিকদের পাশের ক্ষেত্রে এবং গাড়ি ব্যবহারের ক্ষেত্রে, সেখানেও কিন্তু সাংবাদিকদের সাথে কথা না বলে কিন্তু একটি অ্যাপস তারা তৈরি করেছিল, এবং সেই অ্যাপসের মাধ্যমে তারা বলেছিল সাংবাদিক পরিচয়পত্র দেওয়া হবে। কিন্তু তাতে করে দেখা গেল প্রায় 1400 সাংবাদিকের তথ্য কিন্তু ফাঁস হয়ে গিয়েছিল। সেটিও পরে দাবির মুখে পরিবর্তন করা হলো। এবার যেটি করা হচ্ছে যে ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে কোনো রকম মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না সাংবাদিকরা, সেটি নিয়েও কিন্তু একটি বিতর্কিত, কারণ এখানেও কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলা হয়নি। অর্থাৎ সব মিলিয়ে বেশ বিতর্কিত কিন্তু গণমাধ্যম সংশ্লিষ্ট যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়ে থাকে। তবে প্রধান নির্বাচন কমিশনারের সাথে 12:30 নাগাদ কথা হবে, তারপর হয়তো আমরা আশা করছি হয়তো এই যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত হয়তো পরিবর্তন নিশ্চয়ই বিথি, একটা আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান নিশ্চয়ই হবে, তেমনটাই প্রত্যাশা করছি। ধন্যবাদ বিথি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রথমবারের মতো এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হতে যাচ্ছে, সেটি হচ্ছে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান। অর্থাৎ যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। আমি অন্যান্য বিভাগের সহকর্মীদের কাছ থেকে জেনে নিব। তার আগে আমি বরিশালেরটা জানিয়ে দিচ্ছি যে বরিশাল বিভাগে মোট 86,380টি পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশন হয়েছে, যার মধ্যে পুরুষ রয়েছে 67,618 এবং নারীর সংখ্যা 18,762। জানাতে চাই খুলনা বিভাগের তথ্যগুলো। সেখানে পোস্টাল ব্যালট রয়েছে 1,28,103 জন, যার মাধ্যমে 30 নারীর সংখ্যা রয়েছে মূলত 30,007 জন, এবং মোট ভোটার 1,40,80,253 জন মোট ভোটার রয়েছে খুলনা বিভাগে, এবং সেখানে পোস্টাল ব্যালটের যে সংখ্যা রয়েছে সেটি হচ্ছে 1,28,103 জন। রবিন, আপনার এলাকায় কি অবস্থা? ভোট পোস্টাল ব্যালট এবারে নির্বাচনে একটা বড় ধরনের জায়গা করে নিয়েছে, এবং প্রবাসীরা ভোট প্রদানের সুযোগ পেলেন, কিন্তু বিতর্ক ছাড়ে নাই, এবারও ছাড়েনি। সেই নিয়ে নানান ধরনের আলাপ আলোচনা। এর মধ্যেই অনেকেই পোস্টাল ব্যালট পোস্ট করে ফেলেছেন। নির্বাচনের ফল গণনার দিনই আসলে সেই পোস্টাল ব্যালটের ফলাফল জানা যাবে, সেটি উন্মুক্ত করা হবে মূলত ফল গণনার দিন। ঢাকা বিভাগে অনেক বড় বিভাগ, 70টি সংসদীয় আসন। এই বিভাগে ঢাকা বিভাগে পোস্টাল ব্যালটে পুরুষ ভোটার রয়েছেন 2,93,563, নারী ভোটার রয়েছেন 64,338, মোট ভোটার 3,57,901। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের কথা যদি বলতে চাই, সেখানে পোস্টাল ব্যালট পুরুষ 65,143, নারী 21,541 এবং মোট পোস্টাল ব্যালট 86,684।
পোস্টাল ব্যালটের কথা বলছিলেন রাজশাহী বিভাগে যেটা 204 জন কারাবন্দী ইতিমধ্যে কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন তাদের। দর্শক, রংপুর বিভাগের খবরও আমি জানাচ্ছিলাম। লালমনিরহাট একটা গুরুত্বপূর্ণ জায়গা। লালমনিরহাটের বিভিন্ন রকম সমস্যা আছে, প্রধানত যদি বলি যে সীমান্ত এলাকা দীর্ঘ, যেখান দিয়ে মাদক এক চোরাচালান, এটা একটা খুবই বড় সমস্যা। আরও অনেকগুলো সমস্যা আছে। কিভাবে দেখছেন ভোটাররা, আমরা সব খবর জানবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে সহকর্মী আনিসুর রহমান যোগ দিয়েছেন। আনিস, আপনার কাছ থেকে জানতে চাই এই মুহূর্তে লালমনিরহাটে কেমন চলছে প্রচারণা? অনেক রকম সমস্যা তো এখানে আছেই, ভোটাররা সেগুলো নিয়ে কি বলছেন, তাদের ভোট নিয়ে কি বলছেন এবং ভোটাররা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? শেষ দিন প্রচারণার, এই প্রচারণার শেষ দিনে আপনাকে একটু যদি আমি দেখাতে পারি যে লালমনিরহাটের সদর উপজেলার 1 আসনের যে আসনটি রয়েছে, এখানে আসাদুল হাবিব দুলু ধানের শীষ প্রতীকের তার কিন্তু আজকে বিশাল একটা র্যালি যাচ্ছে। এই র্যালিটি কিন্তু মূলত এটা ভোটার শোভাযাত্রা নামে এরা নাম দিয়েছেন, যেখানে বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর লোকজন আছেন, ভোটাররা আছেন, যেমন বিভিন্ন ক্লাব সহ বিভিন্ন রকম আছেন, বিভিন্ন ক্লাব সংগঠন সহ প্রায় শতাধিক ক্লাব অংশগ্রহণ করছেন, যেমন স্পোর্টস ক্লাব, শ্রমিকের ক্লাব, বিভিন্ন ক্লাব অংশগ্রহণ করছেন। আর এখানকার ভোটারদের কাছ থেকে আমি যেটি জেনেছি যে তারা একটাই যাচ্ছেন, যেহেতু সীমান্তবর্তী জেলা এবং তিস্তা ধরলা নদী বেষ্টিত জেলা, তারা কিন্তু চরম দুর্ভোগে থাকে। তিস্তার যখন ভাঙন শুরু হয়, তারা চান যে এখানকার যারাই নির্বাচিত হোক না কেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন এবং সীমান্ত এলাকায় মাদক রোধে কাজ করবেন। এটি কিন্তু এখানকার লোকজনের কিন্তু আর দাবি, তাদের এইটাই দাবি যে তারা যেন যে নির্বাচিত হয়ে আসুক তাদের কাছ থেকে কিন্তু এটা চান। লালমনিরহাটের 3টি আসনে কিন্তু লালমনিরহাট 1, 2, 3 এই 3টি আসনেই কিন্তু ব্যাপক প্রচারণা চলছে, যেহেতু আজকে শেষ দিন, যার কারণে কেউ বসে নেই। সকাল থেকে আজ চলছে প্রচারণা। আজকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে সমাবেশ রয়েছে, বড় বড় সমাবেশ রয়েছে, সেখানে ধানের শীষ, দাড়িপাল্লা, সব প্রতীকের প্রার্থীরা তারা কিন্তু তাদের প্রচারণা চালাচ্ছে। আর এখন যে র্যালিটি আপনাকে দেখা যাচ্ছে, এটি কিন্তু লালমনিরহাটের একটি স্মরণকালের র্যালি। আর এই র্যালিটির কিন্তু বিভিন্ন পেশাজীবীর ছাত্র জনতা, শ্রমিক, খেলোয়াড় সব বিভিন্ন পেশাজীবীর মানুষজন এই র্যালিতে অংশ নিয়েছেন। তাদের একটাই দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদক রোধে কাজ করবেন, তারা কিন্তু এটাই চাচ্ছেন। লোপা আনিস, একেবারে জমজমাট প্রচারণা চলছে আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনাদের আমি জানাচ্ছিলাম সিলেট এবং চট্টগ্রাম বিভাগ সম্পর্কে। সিলেট বিভাগ সম্পর্কে আপনাদের কিছু তথ্য আমি দিচ্ছিলাম, এবার আমি চট্টগ্রাম বিভাগ সম্পর্কে কিছু তথ্য দিতে চাই। চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা 11টি, সেখানে রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, খাগড়াছড়ি এবং বান্দরবান। এবং এই জেলায় কিন্তু দর্শক আসন সংখ্যা রয়েছে 58টি। দর্শক, আমরা এই পর্যায়ে জামালপুরের সবশেষ তথ্য জেনে আসতে চাই। জামালপুরে রয়েছেন আমার সহকর্মী। জামালপুর নির্বাচনী ভোটারদের প্রত্যাশা এবং তাদের প্রার্থীদের প্রতিশ্রুতি নিয়ে সেখান থেকে আমাদের জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। আমরা যাচ্ছি তার কাছে। সাগর, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ভোটারদের প্রত্যাশাটাও জানাবেন। দেখুন, এই যে টানা কয়েকদিন প্রচারণা চললো, এই প্রচারণায় প্রার্থীরা কিন্তু নানা বিষয়ে প্রত্যাশা দিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা যদি বলতে চাই যে প্রচারণার পাশাপাশি এখানকার যে নির্বাচনী আচরণবিধি তারাও কিন্তু মেনে চলেছেন প্রার্থীরা। আমরা যদি একটু বলতে চাই যে এবারে জামালপুরের 5টি আসনে মোট ভোটার সংখ্যা 21,35,000, সেখানে প্রায় আইন শৃঙ্খলার নানা সহকর্মী সাগর ফরাজি জানাচ্ছিলেন জামালপুর আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর। তার কাছ থেকে আমরা আবারও জানবো, তিনি আবারও যুক্ত হবেন। কিন্তু এই মুহূর্তে যেতে চাই ঢাকা 17 সংসদীয় আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পথসভায়, যেখানে তিনি বক্তব্য রাখছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে 1972 সালে আমি এই এলাকাতেই বড় হয়েছি, আমার ভাই এই এলাকাতেই বড় হয়েছিল, আমাদের পরিবার, আমাদের সন্তানেরা এই এলাকাতেই জন্মগ্রহণ করেছে। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় ঢাকা 17 এলাকাবাসী বৃন্দ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া, উনিও এই এলাকাতেই সারা জীবন কাটিয়েছেন এবং এই এলাকা থেকেই উনি বিদায় নিয়েছেন জীবনের। আজকে এই এলাকার সাথে স্বাভাবিকভাবে আমার এবং আমার পরিবারের একটি সম্পর্ক গড়ে উঠেছে, একটি
মানসিক সম্পর্ক গড়ে উঠেছে, একটি আধ্যাত্মিক সম্পর্ক গড়ে উঠেছে এই এলাকার সাথে, এই এলাকার মানুষের সাথে। প্রিয় ভাই বোনেরা, স্বাভাবিকভাবেই নির্বাচন যখন আসে, নির্বাচনকে ঘিরে মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয়। স্বাভাবিকভাবেই বিশেষ করে বিএনপির মতন একটি রাজনৈতিক দলের কাছে সারা বাংলাদেশের মানুষ, শুধু ঢাকা 17 নয়, সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। আমরাও বাংলাদেশের মানুষের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে আমরা চেষ্টা করেছি, আমরা সেভাবে দলের পক্ষ থেকে সেইভাবে পরিকল্পনা গ্রহণ করতে, সেইভাবে কর্মসূচি তৈরি করতে, যাতে আগামী 12 তারিখে বাংলাদেশের মানুষ ধানের শীষকে নির্বাচিত করলে, ধানের শীষ ইনশাআল্লাহ আল্লাহর আমাদের সরকার গঠন করলে আমরা যাতে সমাজের, দেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বিভিন্ন বিষয় যাতে আমরা অ্যাড্রেস করতে পারি। প্রিয় ভাই বোনেরা, আমরা সামগ্রিকভাবে দেখেছি বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। এই নারীদেরকে যদি আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি না কেন, আমরা যদি আমাদের মা বোনদেরকে, তাদেরকে রাজনৈতিক অধিকারের পাশাপাশি তাদেরকে যদি আমরা স্বাবলম্বীভাবে গড়ে তুলতে না পারি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে আমরা কোনোই উন্নয়ন অগ্রযাত্রাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছিলেন, উনি এই দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য, মেয়েদেরকে শিক্ষিত করার জন্য তাদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত উনি ফ্রি করেছিলেন শিক্ষা ব্যবস্থা। এবং তার কারণে আজকে সমগ্র বাংলাদেশে নারীদের শিক্ষার আর অনেক বৃদ্ধি পেয়েছে। এবং আমরা এখন পরবর্তী বিএনপি সরকার যে গঠিত হবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে লক্ষ কোটি নারী যে শিক্ষিত হয়েছে, এই নারীদের শিক্ষার আলো পৌঁছেছে, কিন্তু এখন তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। বিশেষ করে খেটে খাওয়া নারী, প্রান্তিক পরিবার যারা আছে, প্রান্তিক নারী যারা আছেন, সারা বাংলাদেশে খেটে খাওয়া যারা নারী আছে, তাদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং এ কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশে আমরা গৃহিণী যারা আছেন, মা যারা আছেন, তাদের কাছে আমরা সরকারের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই, যেই কার্ডের মাধ্যমে প্রত্যেকটি মা, প্রত্যেকটি গৃহিণী সরকারের পক্ষ থেকে ন্যূনতম একটি সহযোগিতা পাবে, যার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা পাবে, যার মাধ্যমে ধীরে ধীরে সেই পরিবারটি, সেই মাটি, সেই গৃহিণীটি ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, একই সাথে বাংলাদেশে আমরা জানি কৃষি হচ্ছে প্রধান পেশা। বাংলাদেশের কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত এবং কোটি কোটি কৃষক আমাদের আছেন। কৃষক যদি ভালো থাকে, বাংলাদেশের মানুষও ভালো থাকে। এবং সেই জন্যই এই কৃষকরা বিভিন্ন সময় বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। আমরা সেই জন্যই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই কৃষক ভাইদের পাশেও আমরা দাঁড়াবো, এবং কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য মা বোনদেরকে যেভাবে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহযোগিতা করে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকেও আমরা কৃষি কার্ড নামক একটি কার্ড দিব, যার মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সরকারের পক্ষ থেকে যে সকল সহযোগিতা থাকবে সেগুলো আমরা সরাসরি কৃষক ভাইদের কাছে পৌঁছে দিতে চাই। এবং এভাবে পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রান্তিক হোক, ক্ষুদ্র হোক, মাঝারি হোক, সকল ধরনের কৃষককে ধীরে ধীরে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়তে চাই। প্রিয় ভাই বোনেরা, এই এলাকা সহ ঢাকা 17 এলাকা সহ সমগ্র বাংলাদেশে আরেকটি বড় সমস্যা আছে। আমাদের তরুণ যুবক যারা আছে, তরুণ যুব সমাজের সদস্য যারা আছে, ছেলে হোক মেয়ে হোক, তাদের কাছে অধিকাংশের কাছে শিক্ষার আলো আছে, কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। শুধু শিক্ষিত হলেই হচ্ছে না, তাদের কর্মসংস্থানের অভাব রয়ে গেছে। আমাদের বহু তরুণ যুব সমাজের বহু সদস্য আজও বেকার রয়ে গিয়েছে। এত বড় জনসংখ্যার একটি অংশকে যদি বেকার রেখে দেই, আমরা বেকার থেকে যাই, তাহলে অবশ্যই আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং সে কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের যে তরুণ আছে, যুবক আছে, এদেরকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদান করতে চাই। বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করে, বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করে, আইটি সেক্টরে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে আমরা
দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই, যাতে করে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক, দেশের ভিতরেই চাকরি বাকরি হোক, অথবা বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করে যাতে তারা তাদের বেকারত্ব ঘোচাতে পারে। এবং একই সাথে প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা দেখেছি আমাদের যে সকল ভাইয়েরা বিদেশে চাকরি করতে যায়, যাবার আগে তাদেরকে অনেকেই অনেক সময় অর্থের সংকটে পড়তে হয়, এবং তখন তারা কি করে, স্বাভাবিকভাবে পৈতৃক জমি জমা যা থাকে বাধ্য হয়ে অনেকেই সেই জমি জমা বিক্রি করতে হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে এখন থেকে যারা বিদেশে যাবে তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যাংক ঋণের ব্যবস্থা করে দিব, যাতে সেই টাকা দিয়ে তারা বিদেশে যেতে পারে, পৈতৃক জমি জমা যেন তাদেরকে বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমাদের দেশে একটি বিশাল সমস্যা রয়ে গেছে। বাংলাদেশের মানুষের গ্রামে গঞ্জে যেই মানুষগুলো থাকে, শহরেও বিভিন্ন প্রান্তিক মানুষ যারা আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন শহর অঞ্চলগুলোতে, এই মানুষগুলো চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। প্রাথমিক চিকিৎসা অনেকের জন্য পৌঁছে দেওয়া সম্ভব হয় না। সেই জন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমরা সমগ্র বাংলাদেশে 1 লক্ষ, শহর গ্রাম সব মিলিয়ে 1 লক্ষ আমরা হেলথ কেয়ারার বা স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ করতে চাই। এই স্বাস্থ্যকর্মী নিয়োগ করার মাধ্যমে একদিকে যেমন 1 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ঠিক একইভাবে এই সকল স্বাস্থ্যকর্মী শহরের সবগুলো জায়গায়, বিশেষ করে যারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এই মানুষগুলোর কাছে তারা পৌঁছে যাবে, বিশেষ করে নারীদের কাছে এবং শিশুদের কাছে। এবং যে সকল অসুখ বিসুখ ঘরে বসে চিকিৎসা দেওয়া সম্ভব, সেগুলো তারা ঘরে বসেই চিকিৎসা দিবে আমাদের এই স্বাস্থ্যকর্মীরা, যার ফলে আমরা একজন মানুষকে অসুস্থ হওয়ার আগেই যাতে সে সুস্থতা পেতে পারে, অসুস্থ হওয়ার আগেই যাতে তাকে এই বিষয়ে সচেতন করা যায়, আমরা সেই পদ্ধতি গড়ে তুলতে চাইছি। আমরা যদি কম সংখ্যক মানুষকে অসুস্থ হয় এই পরিবেশ তৈরি করতে পারি, তাহলে পরবর্তীতে হাসপাতালে যে মানুষগুলো যাবে তারা কিছুটা হলেও বেটার চিকিৎসা তাদের পক্ষে পাওয়া সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের বিষয়ে আমরা পরিকল্পনা করেছি, নারীদেরকে স্বাবলম্বী করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, আমরা আমাদের তরুণ সমাজের সদস্যদের কর্মসংস্থানের পরিকল্পনা আমরা করেছি বিভিন্নভাবে, আমরা আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার পরিকল্পনা করেছি। একই সাথে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমাদের সমাজে কিছু মানুষ বসবাস করেন যারা আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি ঘটনার সাথে কম বেশি যারা জড়িত। জীবনে চলার পথে বিভিন্ন সময় যখন কোনো সংকটের তৈরি হয়, তারা আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। এই ব্যক্তিরা কারা? এই ব্যক্তিরা হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ, বিভিন্ন ওয়াক্তবের খতিব, ইমাম, মুয়াজ্জিম সাহেবরা সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তারা। আমরা যদি খেয়াল করে দেখি, এই মানুষগুলো অনেকেই খুব মানবতর জীবন যাপন করে, এবং সেই কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে এই মানুষগুলোর জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব, যাতে করে এই মানুষগুলো সম্মানজনকভাবে বসবাস করতে পারেন জীবনে। ঢাকা 17 সংসদীয় আসনে নিজ নির্বাচনী এলাকায় সাধারণ নেতাকর্মী এবং জনগণের সামনে বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রেজা, ব্যাপক তৎপরতা, অর্থাৎ নির্বাচনী প্রচারণার সময় শেষ হতে যাচ্ছে। আজ রাত পেরোলেই একেবারে ঘন্টা হিসেব করে যদি বলা যায়, এখন থেকে মনে হয় আর 18 ঘন্টার মতো সময় বাকি আছে, বা 17-18 ঘন্টা এরকম, অর্থাৎ কাল সকাল 7টা পর্যন্ত এই প্রচারণা। কিন্তু বিগত সময়গুলোতে এই প্রচারণা কেন্দ্রিক যত রকমের সংঘর্ষ, সহিংসতা, নানান ধরনের উত্তপ্ত পরিস্থিতি ছিল, এবার অন্তত এখন পর্যন্ত উত্তপ্ত বাক্য বিনিময় হলেও তেমন বড় ধরনের কোনো সহিংসতা বোধহয় ঘটেনি। একদমই না। এবং তার চেয়ে আমরা বরং উল্টোটা দেখেছি যে প্রার্থীদের মধ্যে যে সহাবস্থান বিরাজ করা, সেটা দেখেছি। আপনি ঢাকা 9-এর একটা উদাহরণের কথা বলতে পারেন, আমরা ঢাকা 18-এর একটা উদাহরণের কথা বলতে পারি, যে এখানে প্রার্থীরা সহাবস্থানের মাধ্যমে এবং তারা উভয়ই কিন্তু যে উভয় প্রার্থীকে যতটুকু সম্ভব যে অ্যাপ্রিসিয়েট করা, সেগুলো কিন্তু তারা তাদের ভোট এই যে প্রচারণার সময় সেটি কিন্তু করছিলেন। অপরদিকে দেখেছি ঢাকা 18 নিয়ে হয়তো অনেকটা বিতর্ক আছে, এবং ঢাকার বাইরেও বিশেষ করে আমরা বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি ভাইরাল হয়েছে ঢাকার বাইরের অনেক ভিডিও,
গতকালকে আমরা মির্জা ফখরুলের একটি ভিডিও দেখছিলাম যে একজন শিশুর সাথে তিনি যেভাবে কথা বলছিলেন এবং তিনি ওই এলাকার যিনি প্রতিদ্বন্দ্বী তার সাথেও যে তার ব্যবহার বা এই যে আচরণ এবং সহাবস্থান, এটাই তো আসলে আমরা দিন শেষে চেয়েছিলাম। একটা সবার মধ্যে সহনশীলতা আমরা দেখতে পাচ্ছি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই প্রয়াসটাই হয়তো এই নির্বাচনের মাধ্যমে উঠে এসেছে, এটি খুবই ইতিবাচক দিক। রবিন, এই সহনশীলতাটা আসলে সত্যিকার অর্থে খুবই জরুরি, খুবই কারণ জরুরি। সবকিছু মূলে জনগণ, সেই জনগণের ভোটে নির্বাচিত হবেন তারা, সেই জনগণের জন্যই কাজ করবেন। কিন্তু নিজেরা যদি একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে ফেলে বা অসহিষ্ণু করে তোলে পরিবেশ পরিস্থিতি, ভালো একটা উদাহরণ তৈরি হয় না, কিন্তু ভালো উদাহরণ তৈরি হয় না এবং সেটা বড় ধরনের শঙ্কা সংঘর্ষের। এবং রবিন, এবার নিরাপত্তা নিয়ে কিন্তু যথেষ্ট তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। আমরা যতটুকু জানি যে আইনশৃঙ্খলা বাহিনীর মোট 10 লাখ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন এবং 7 দিন মোটামুটি তারা এই দায়িত্ব পালন করবেন। দর্শক, আমরা একটু নওগাঁর প্রচারণার খবর জানতে চাই, যাচ্ছি শফিক ছোটনের কাছে। শফিক ছোটন, নওগাঁর কি অবস্থা দেখছেন? কেমন জমজমাট চলছে প্রচারণা? শেষ মুহূর্ত, একেবারেই সময় নেই, দোরগোড়ায় চলে এসেছে 12 তারিখ নির্বাচন। প্রচারণা একই সাথে নির্বাচনের যে উৎসব, সেই উৎসবের কিন্তু একেবারেই অর্থাৎ নওগাঁ 2 আসনে বিএনপি প্রার্থী শামসুজ্জোহা খান, তার সমর্থকরা, কর্মী সমর্থকরা এবং তার যে ভোটার আছেন তারা এসে সকাল থেকে জড়ো হয়ে যে মিছিল বের করেছে, সেটি প্রমাণ করে যে এই নির্বাচনের শেষ উৎসবটি আসলে আজকে জমজমাট এবং নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু এসে আসলে আজকে জমজমাট এবং নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু এসে জড়ো হয়েছেন। তারা মিছিলে অংশ নিয়েছেন এবং এই মিছিলের স্লোগান দিয়ে আসলে প্রকম্পিত করে তুলেছেন এই যে মেইন যে সড়কটি, অর্থাৎ জয়পুরহাট নওগাঁ যে সড়ক, এই আঞ্চলিক সড়কটি একেবারে প্রকম্পিত হয়ে উঠেছে নারী পুরুষের স্লোগানে। এবং নির্বাচনের যে একটা উৎসব, সেই উৎসবটা আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে এই মিছিল শেষে কিছুক্ষণ পর একটি জনসভা রয়েছে ধামইরহাটের আমায়তারায়, সেখানে বক্তব্য রাখবেন ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খান। শামসুজ্জোহা খান ইতিপূর্বে 3 বারের এমপি ছিলেন এবং তিনি কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, যার কারণেই এখানকার মানুষের সাথে তার একটা আলাদা সম্পর্ক রয়েছে এবং এখানকার মানুষ তার প্রতি কি চান, তার কাছে আসলে কি চান এবং এই এলাকার কি কি উন্নয়ন করা দরকার, সেই বিষয়টি যেমন তুলে ধরছেন সাধারণ ভোটাররা, তেমনি সাধারণ ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই সব আশা আকাঙ্ক্ষা বা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থী শামসুজ্জোহা খান। আমরা ভোটারদের সঙ্গে সকাল সকাল কথা বলে শফিক, একদম বুঝতে পেরেছি, আমরাও দেখতে পাচ্ছি জমজমাট প্রচারণা চলছে। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, সিলেট বিভাগ সম্পর্কে বিস্তারিত জানার আগে এই বিভাগ সম্পর্কে আপনাদের ছোট্ট করে আরো কিছু তথ্য আমি দিয়ে রাখতে চাই। সিলেট বিভাগে পুরুষ সংখ্যা রয়েছে ৮৬,৩৭৩ জন এবং এখানে নারী সংখ্যা রয়েছে ১৬,৩৭৫ জন। দর্শক, এই বিভাগে মোট ভোটারের সংখ্যা দাঁড়ালো ১,০২,৭৪৮ জন। দর্শক, সিলেট হবিগঞ্জ থেকে আমাদের বিস্তারিত জানাতে সহকর্মী প্রদীপ দাস সাগর আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সাগর, আপনি আপনার যে এলাকায় রয়েছেন সেখানকার নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন? বেশিক্ষণ সময় তো আর বাকি নেই নির্বাচনের, সে সাথে প্রচারণার সময় কিন্তু মাত্র কয়েক ঘন্টা বাকি। ভোটারদের প্রত্যাশাটা একটু জানতে চাচ্ছি। মার্কি আসলে যেহেতু একেবারেই প্রচারণার শেষ সময়, আজকে রাত পোহালি, কালকে সকাল 7:30 পর্যন্ত প্রচারণার সময় রয়েছে, একেবারে শেষ সময় রয়েছে। আমি এখন রয়েছি হবিগঞ্জ 3 আসনের বিএনপি প্রার্থী আলহাজ জি.কে. গৌসের নির্বাচনী কার্যালয়ে। তিনি এখানে রয়েছেন এবং তিনি তার যে কর্মীরা যারা রয়েছে তাদেরকে শেষ মুহূর্তের যে নির্দেশনা সেটি দিচ্ছেন। আমরা একটু জানতে চাই আসলে শেষ সময়ে আপনার কর্মীদের উদ্দেশ্যে আপনার কী নির্দেশনা এবং ভোটারদের কাছে কী প্রত্যাশা করছেন আপনি? ধন্যবাদ যমুনা টেলিভিশনকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরই জনগণের ম্যান্ডেট নিয়ে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে। আমরা এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমস্ত প্রস্তুতি আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। আমরা আশা করছি ভোটাররা ভোট কেন্দ্রে যাবে এবং অতীতের ন্যায় ভোট কেন্দ্রে যখনই ভোটাররা গিয়েছে ধানের শীষের বিজয় নিশ্চিত হয়েছে। আমি শতভাগ আশাবাদী, ইনশাল্লাহ হবিগঞ্জ সদর 3 আসনে লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে ধানের শীষ বিজয় হবে ইনশাল্লাহ। জি, আপনি শুনছিলেন আসলে মার্ফি যে হবিগঞ্জ 3 আসনে ধানের শীষের যে বিজয় সেটির বিষয়ে তারা শতভাগ আশাবাদী। পাশাপাশি হবিগঞ্জের বাকি 3টি যে আসন রয়েছে সেখানেও বিএনপির পাশাপাশি যে 11 দলীয় জোট রয়েছে তাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ সময়ে ভোটারদের কাছে যাচ্ছেন তারা এবং আজকে যেহেতু প্রচারণা শেষ হবে, আশা করছি তারা ভোটারদের কাছ থেকে
প্রদীপ দাস, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, সে সাথে বলতে চাই আমি আপনাদেরকে পোস্টাল ভোটের মোট তথ্য জানাচ্ছিলাম। অনেক ধন্যবাদ মারফি। আপনি জানাচ্ছিলেন চট্টগ্রাম এবং সিলেট বিভাগের খবরাখবর, এবং সিলেট বিভাগের হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রদীপ দাস সাগর, জানাচ্ছিলেন প্রার্থীর শেষ মুহূর্তের ব্যস্ততা খবর। এরকম আসলে প্রতিটি আসনেই, প্রতিটি সংসদীয় আসনে, 300টি সংসদীয় আসনে যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনের প্রচার প্রচারণা শেষ মুহূর্তে প্রার্থীদের সেই তুমুল ব্যস্ততা আসলে অব্যাহত রয়েছে। আমরা আরও খবরাখবর জানবো, তবে তার আগে নিচ্ছে একটা বিরতি। ব্যালট বাক্স দেখছেন, ব্যালট বাক্সে ফিরছি পরের ঘন্টায়, সঙ্গে